গুড ইভিনিং, শুনতে পাওয়া যাচ্ছে? হুম। আজকে তোমাদের কোনো নাটক আলোচনা করেছিলাম, মনে আছে কারো? এটি হুম, দেখে রাখতে বলেছিলাম। যাই হোক, ওটা আজকে আলোচনা করছি না, কেননা নাটকটা আলোচনা করলে একটু সময় লাগবে, প্রায় 2 ঘন্টার ক্লাস করতে হবে। গ্র্যাজুয়েশনের এক্সাম তো চলছে বললাম, 8 আর 9 তারিখ দুটো এক্সাম আছে, তো ওদের ক্লাস নেব তোমাদের পরেই। তোমাদের এখন 1 ঘন্টা মতো ক্লাস নেব। ভাবছি দুটো কবিতা তোমাদের আলোচনা করি সে 1 ঘন্টার মধ্যে। সেটা হচ্ছে 7 পেপার থেকে, 7A থেকে। কার কার মনে আছে কোন কোন কবিতা আলোচনা হয়েছে? বলতে পারবে কেউ? সোনার তরী থেকে কোন কোন কবিতা আলোচনা করেছি বলো কেউ। ক্লাসে কে কে আছো শুরু থেকে? চুমকি ছিলে? মাধুরী, চুমকি, তোমরা ছিলে শুরু থেকে ক্লাসে একদম প্রথম দিন থেকে? আমি তো মাঝে মাঝে ক্লাস করতে পারি। আচ্ছা, দেখো সোনার তরী থেকে তোমাদের প্রথম, হয়েছিল একটা। হ্যাঁ হ্যাঁ, প্রথম কবিতা যেটা সোনার তরী কাব্যগ্রন্থের, হুম হুম, বলে দিচ্ছি আমি। সোনার তরী কাব্যগ্রন্থের প্রথম কবিতা এবং শেষ কবিতা, প্রথম কবিতাটা হয়েছে যেটা হচ্ছে সোনার তরী। আর তারপর হয়েছে বসুন্ধরা, বসুন্ধরা কবিতাটা হয়েছে। পরশ পাথর কবিতাটা আলোচনা হয়েছে। বৈষ্ণব কবিতা এটা আলোচনা হয়েছে। ঝুলন, ঝুলন কবিতা আলোচনা হয়েছে। মানে এই টোটাল এগুলো হয়েছে। এখানে সোনার তরীতে বাকি আছে শেষ কবিতা যেটা নিরুদ্দেশ যাত্রা বাকি আছে। যেতে নাহি দিব এটা বাকি আছে। সমুদ্রের প্রতি এটা বাকি আছে। আর মানস সুন্দরী। তো এটা থেকে আজকে একটা আলোচনা করব, সোনার তরী থেকে। আর শ্যামলী কাব্যগ্রন্থ, ওখান থেকেও তোমাদের কয়েকটা কবিতা হয়েছে, কয়েকটা বাকি আছে। শ্যামলী কাব্যগ্রন্থের প্রথম দেখবে আছে এই যে কালো মাটির বাসা, এটা আলোচনা হয়নি। তারপর থেকে হয়েছে দ্বৈত কবিতা, দ্বৈত কবিতাটা আলোচনা হয়েছে। আমি, আমি কবিতাটা আলোচনা হয়েছে। তারপর হচ্ছে হঠাৎ দেখা, হঠাৎ দেখায় রিসেন্ট আলোচনা হলো। বাঁশিওয়ালা, বাঁশিওয়ালা আলোচনা হয়নি না? মনে আছে তোমাদের যারা ক্লাস করেছো? হ্যাঁ স্যার, বাঁশিওয়ালাটা কোনো আলোচনা হয়নি। হ্যাঁ, চিরযাত্রী এটাও আলোচনা হয়নি। ফার্স্ট ইয়ারে ছিল। হুম, বাঁশিওয়ালা, চিরযাত্রী, আর একদম প্রথম যেটা এই যে কালো মাটির বাসা, মানে শ্যামলী কবিতাটা যেটা, ওটা আলোচনা হয়নি। তিনটে হয়নি, বাকিগুলো সব হয়েছে। তোমাদের যেটা সিলেবাস ইউনিভার্সিটি থেকে পাবলিশ করেছে, ওখানে অমৃত বলে একটা কবিতা দেওয়া আছে। যদিও তোমাদের বইয়ে স্টাডি মেটেরিয়ালসে অমৃত বলে কোনো কবিতার উল্লেখ নেই, মানে কোনো কবিতার যে আলোচনা আছে সেরকম কিছু নেই। তবুও অমৃত কবিতাটা আলোচনা করবো, যেহেতু ওটা পরীক্ষাতে আমি দেখলাম সালের কোশ্চেনে এসেছে, কিন্তু এখানে কোথাও আলোচনা সেইভাবে নেই দেখছি। তো যাই হোক, ওটাও পড়তে হবে। প্রথমত সোনার তরী কাব্যগ্রন্থের দুটো কবিতা বলেছিলাম, একটা হচ্ছে সমুদ্রের প্রতি, একটা হচ্ছে পরশ পাথর। এই যে দুটো কবিতা, দুটো কবিতার মধ্যে অনেক মানে কি বলে প্রেক্ষাপটগত কিন্তু মিল রয়েছে। আচ্ছা, পরশ পাথর কবিতাটা যেদিন ক্লাস করেছিলাম, কে কে ছিলে ক্লাসে? আমি ছিলাম স্যার। আচ্ছা, আমি ছিলাম। হুম, ঠিক আছে। পরশ পাথরে সমুদ্রের বিবরণ কোথায় আছে বলো তো কবিতাতে? পরশ পাথর কবিতায় সমুদ্রের বিবরণ কোথায় পেয়েছিলে, মনে পড়ছে? মানে কোন জায়গায়? হুম, কোন জায়গায়? পুরীতে। না, ওটা নয়। পরশ পাথর কবিতাটাতে সমুদ্রের উল্লেখ কোথায় রয়েছে, কি প্রসঙ্গে, সেটাই বলছি। যেহেতু তোমাদের হয়ে গেছে তাই জিজ্ঞাসা করলাম। সেভেন পেপার হচ্ছে স্যার। হ্যাঁ হ্যাঁ, 7 পেপার আলোচনা করছি। মনে পড়ছে না? জীবনকে বর্ণনা করতে গিয়ে।
এটা আমাকে জিজ্ঞাসা করছো? কোয়েশ্চেন মার্ক চাই না, ফুল স্টপ দিয়ে বলো। দেখো, যখন ও পরশ পাথর খুঁজে বেড়াচ্ছিল সেই খ্যাপা, ওই শিকল ছিল তার বাঁধা ছিল, সেই শিকলটাতে পাথরগুলো ঠেকিয়ে সে ছুড়ে দিচ্ছিল কখন পরশ পাথর পাবে, তোর শিকলটা তার সোনায় পরিণত হবে। তো সেই করতে করতে সে একদিন সমুদ্রের ধারে গিয়েছিল না, এবং সমুদ্রে মানুষ কি জন্য যায়? তোমরা যদি মানে কি বলবো, পুরী ঘুরতে গেছো, সমুদ্র সৈকত সেখানে গেছো, সেখানে কি একটা প্রাকৃতিক, হ্যাঁ প্রাকৃতিক মানে একটা প্রাকৃতিক সৌন্দর্য। সৌন্দর্যকে, হ্যাঁ। হ্যাঁ, আর ওটা এতটা মানে যে কার্যকরী ভূমিকা নেই, যে প্রাকৃতিক সৌন্দর্য ওখানে মানে বলে এক্সপ্লেন করে বোঝানো যাবে না। সন্ধেবেলা সকালবেলা সমুদ্রের ধারে যখন ঘুরে বেড়াবে, যারা গেছো তাদেরকে তো বলার কিছু নেই, অটোমেটিক মনটা চেঞ্জ হয়ে যাবে ওখানে জায়গাটাতে গেলে। মানে প্রকৃতি এমন আছে যে ওখানে গেলেই তোমার মনটা চেঞ্জ হয়ে যাবে। আর তারপরে যেগুলো আনুষঙ্গিক ব্যাপার, এবার আধ্যাত্মিকতা সেটা একটা আলাদা ব্যাপার, আমি জাস্ট প্রকৃতির কথা বলছি যে ওখানে গেলে স্বাভাবিক মানুষের মন পরিবর্তন হয়ে যাবে, বেশ ভালো লাগবে। আর সাথে যদি পরিবার পরিজন থাকে তাহলে তো একটা আলাদা ব্যাপার। তো মানুষ কি জন্য যায় সমুদ্রের তীরবর্তী অঞ্চল ঘুরতে? সেই আনন্দ নিতে, যে প্রকৃতির সূর্যাস্ত সূর্যোদয় যেগুলো হচ্ছে, সেই যে দৃশ্যগুলো সেগুলো দেখার মতো। মনে হবে যখন সূর্য মানে সূর্যাস্ত হবে সন্ধ্যেবেলায় বা সকালবেলা সূর্যোদয় হবে, তখন দেখে মনে হবে যেন সেই কোনো জায়গা থেকে একটা সেই কোনো লাভা যেন উপর দিকে উঠছে, বা সন্ধ্যেবেলায় মনে হবে লাভা যেন নিচে নেমে যাচ্ছে, পুরো সমুদ্রের জলটা লাল দেখাবে, মানে প্রকৃতিটা দারুণ লাগবে সেই সময় দেখতে। আর সেইখানে গিয়ে খ্যাপা কি করছে, তার চির অভ্যাসবশত সেই পাথর ছুঁড়ছে সমুদ্রে গিয়ে, একটা করে পাথর সেই শিকলে ঠেকাচ্ছে আর ছুঁড়ছে, তার একটাই কাজ, কবে আমি পরশ পাথর পাবো, কবে আমার শিকল সোনায় পরিণত হবে। তো সেই কাজটা সেখানে গিয়েই করছিল। অর্থাৎ এটার দ্বারা কি বোঝাতে চাওয়া হয়েছিল, আমাদের মানুষের জীবনের কোন দিকটাকে দেখানো হচ্ছিল, এটা আশা করি বলতে পারবে যারা ক্লাস করেছিল আগে। কারো মনে নেই? স্যার আরেকবার একটু বলবেন কি বললেন? এই যে এত সুন্দর একটা ধরো রোমান্টিক মুহূর্ত, এত সুন্দর প্রকৃতির একটা মুহূর্ত, সেখানে মানুষ আনন্দ উপভোগ করছে সবাই, আর সেখানে খ্যাপা গিয়েছে, খ্যাপা গিয়ে সেই পাথর ছুঁড়ছে সমুদ্রে, পাথরগুলো টাচ করছে তার ইয়েটাতে শিকলটাতে আর ছুঁড়ে দিচ্ছে সমুদ্রে। না তো তাকে প্রকৃতি কিছু মুগ্ধ করতে পারছে, না তো সেটার প্রতি তার কোনো আকর্ষণ রয়েছে। সে কি করছে, ওই জিরো অভ্যাস যেটা, সে পাথর নিয়ে শিকলে ঠেকাচ্ছে আর ছুঁড়ে দিচ্ছে। অর্থাৎ প্রকৃতি তাকে নাড়া জায়গা মানে সাড়া দিতে পারছে না তার মনে অন্তর্জগতে। তাহলে এখানে বলো আহ, কোন বিষয়টা দেখাতে চাইছেন কবিগুরু রবীন্দ্রনাথ, কি বোঝাতে চাইছেন তিনি, যে এখানে সেই খ্যাপা কি করছে, বা আমাদের জীবনে সেটা কোন দিকটাকে ইঙ্গিত করছে? এই যে মানুষের জীবনে যে যান্ত্রিক যে জীবনটা, সেটাকে ইঙ্গিত করছে। এরকম প্রশ্ন আসবে লাইন তুলে, তাকে বলে দিচ্ছি। আম, সুখ সুখ মানে কোথায় সুখ আনন্দ আছে সেখানে হ্যাঁ, অনেকটা গেছো। সেখানে দেখো, আমাদের বর্তমান যে পরিস্থিতি, বর্তমান যে সময়, সবার জীবনের বর্তমান সময়টাকে ভাবো, সেটাকে যদি আমি ভাবি যে এটা সব থেকে বাজে সময়, আরো ভালো সময় আসবে, এটার কোনো গুরুত্বই নয়। ওই আশাতে এই যে বর্তমান সময়টা, বর্তমান যে বয়সটা, সেটাকে হারিয়ে কোনো লাভ নেই। এমন একটা সময় আসবে যখন প্রৌঢ়ত্ব বা বয়সকাল হয়ে যাবে, ধরো 60 বছর আমাদের বয়স হয়ে গেল, স্বাভাবিক এই বয়সটাকে আমরা যেমনই চলুক এখন আমাদের দিনগুলো, আমাদের খারাপ লাগবে। দিয়ে ওই 20-25 বছর বয়সটা কত ভালো ছিল, আজকে আমার 60 বছর বয়স, ওই সময়টা যদি আবার ফিরে পেতাম, এই ভাবনাটা আসবে। তুমি ভাবো কিন্তু এই পরিস্থিতিতে বর্তমানে এখন কি মনে হবে? অনেক লাইফে চাপ, কেউ যদি বলে তো বলি তোকে বোঝাতে পারবো না লাইফে কত চাপ আছে আমার, এইভাবে আমরা সময়টাকে পার করছি এখন বর্তমানটাকে। কিন্তু যেই প্রৌঢ়ত্বে এসে যাব, যেই আমাদের বয়স হয়ে যাবে 60-65, তখন আবার এই জায়গাটাকেই মিস করবো, যতই খারাপ হোক এই সময়টা, তখন কিন্তু মনে হবে ওই জায়গাতে ফিরে গেলে, মানে ফিরে যেতে পারলে ভালো হতো। অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুর ওখানে বলতেই চাচ্ছেন যে যেটা আপনার বর্তমান সময়, সেটাকে উপভোগ করুন, এটাই আপনার কাছে সব থেকে ভালো দামি মুহূর্ত। অর্থাৎ সমুদ্রে যে গিয়ে খ্যাপা কি করছে, সবাই আনন্দ উপভোগ করছে, বর্তমান সময়টাকে এনজয় করছে, আর খ্যাপা কি করছে, তার পরশ পাথর লাগবে, কবে পাবে তার ঠিক নেই, সে সেখানে গিয়েও সেই পাথর শিকলে ঠেকাচ্ছে আর ছুটছে, শিকলটা কখন শোনা হবে সেই অপেক্ষা করছে। অর্থাৎ এই আশা আকাঙ্ক্ষা আমাদের, উচ্চ আশা বা উচ্চ আকাঙ্ক্ষা থাকতে থাকতে কি হয়, একদিন আমাদের সময়টাই পার হয়ে যায়। ওইটাকে মানে ওই কি বলবো, পরশ পাথরকে খুঁজতে গিয়ে আমরা বর্তমান সময়টা, যেটা পরশ পাথরের থেকেও দামি, সেই সময়টাকে আমরা হারিয়ে ফেলি। বুঝতে পারলে?
তাহলে সেই খ্যাপা হচ্ছে আমাদের মনেরই একটা সত্তা, আমাদের মনেও সেই খ্যাপা আছে যে আজকে মনে হয় খুব খারাপ, এটা এর থেকে আরো ভালো পাবো, আরো ভালো পাবো, এই করতে করতে আমাদের বর্তমান সময়টাকে আমরা ভালোর আশায় নষ্ট করে ফেলি। সেই বর্তমান সময়টাকেই যদি আমরা ঠিকভাবে গড়ে তুলতে পারি, তাহলে সেটার মতো শ্রেষ্ঠ সময় আর কিন্তু হতে পারে না। তো তাহলে পরশ পাথরের পিছনে শুধু ছুটে ছুটে গেলে হবে না, খ্যাপার পরিণতি কি হয়েছিল? কবিতাতে যদি প্রশ্ন আসে, এটা 7 নম্বরে, যে পরশ পাথর কবিতায় খ্যাপার পরিণতি কি হয়েছিল, বলো কেউ পারবে? সে পরশপাথর নিজের অজান্তে পেয়েছিল এবং তার থেকে সোনায় পরিণত হয়েছিল লোহার যে শিকলটা। কিন্তু সে তার চির অভ্যাসবশত সে কিন্তু দেখেইনি যে মানে কোনটা পরশপাথর, সেটা সে বুঝতেই পারেনি। অন্যান্য পাথরের মতো সে পরশ পাথরটাকেও ছুঁড়ে ফেলে দিয়েছিল। হুম। এবার যখন তাকে সমুদ্রের ধারে ওই একজন ছেলে যখন বলে যে পরশ পাথর, যে তোমার ওইটা সোনার শেকলটা সোনার হয়ে গেছে, তখন সে বুঝতে পারে তার ভুলটা এবং সে পুনরায় আবার পরশ পাথর খোঁজার জন্য আবার সে মানে পিছনের দিকে যাত্রা শুরু করে। হুম। ততদিনে কি হয়েছে, তার বয়সের ভারে দেহটা নুয়ে গেছে, আশা হুম। আকাঙ্ক্ষা সব ইচ্ছে, আবার সে ফিরে যেতে হবে প্রৌঢ়ত্ব থেকে সেই আগের দিকে। তাহলে সেই সময়ে এসে সে বুঝতে পারলো আসলে সময়ের দাম, মূল্যটা। সময় আমাদের জন্য অপেক্ষা করে না। তাহলে সে দেখতে পাচ্ছে, যখন সেই পরশ পাথর করে করে যখন সেই একজন বলল, যে একটা ছেলে, সন্ন্যাসী এ তোমার কাকালে কি, তখন দেখছে যে সে কবে শিকলটা সোনার হয়ে গেছে। কবে হয়ে গেছে মানে তার অভ্যাস কি ছিল, পাথরটা শিকলে ছোঁয়াবে আর ছুঁড়ে দেবে। তাহলে যেদিন সোনা হয়েছে শিকলটায় পাথর ছোঁয়ানোর সঙ্গে সঙ্গে সেদিনও পাথরটা সে ছুঁড়ে দিয়েছে। কেন? অভ্যাসের দাস, অভ্যাস হয়ে গেছে তার। সেরকম আমরাও অভ্যাস হয়ে গেছে আমাদের, ভালো খাবো, ভালো থাকবো, ভালো করবো, এই ভালো ভালো করতে করতে কোন দিন যে আসল ভালো মুহূর্তটাকে আমরা ফেলে দিয়ে চলে আসবো, তখন আবার আফসোস করব সেইখানে গিয়ে, যে একটা সময় দারুণ ছিল, সেই সময়টা যদি ফিরে পেতে পেতে পারতাম। কিন্তু সেই সময় অনেক দেরি হয়ে গেছে, কারণ যখন মানুষের 60-65 বছর বয়স হয়ে যাবে, তখন কি আর সেই যৌবন অবস্থাতে ফিরে যেতে পারবে? হ্যাঁ, ওগুলো করার চেষ্টা করবে। দেখবে অনেক মানুষ আছে 70 বছর বয়স হয়ে গেছে, কিন্তু তাদের আচরণগুলো সেই যৌবন সুলভ মানুষের মতো, তাদের মতো জামা কাপড়, তাদের মতো ভঙ্গি করে, বাচ্চাদের সঙ্গে খেলতে চায়। কিন্তু ওটা তার বাহ্যিক হয়, আভ্যন্তরীণভাবে তো হতে পারে না, না? তো তাহলে সেই রকমই বিষয়টা, যে আশা আকাঙ্ক্ষাগুলো তখন মেটানোর চেষ্টা করবে। যেরকম এখানে সন্ন্যাসী আবার বলছে ফিরে যাব, কি করব, তার কাছে তো আর কোনো রাস্তা নেই। কিন্তু সেই জিনিসটা কি পাবে, সেই যে মুহূর্তে সে সমুদ্রে পাথর ছুঁড়ছিল, সেই মুহূর্তটাকে তো আর ফিরে পাবে না। তাহলে বুঝতে পারছো, তাহলে আমাদের সবার জীবনে পরশ পাথরের পিছনে না ছুটে, হ্যাঁ এমনি তো সাধারণত কিছু তো আশা আকাঙ্ক্ষা তো থাকতেই পাবে, যেগুলো নর্মাল। কিন্তু এমন কিছু আছে যেটা জীবনের অন্তিম মুহূর্ত পর্যন্ত আমাদেরকে শেষ করে দিল পুরো জীবনটাই। সেটা কিন্তু আহ, মানে কি বলবো, কাম্য নয়, বা সেটা উচিত নয়। একটা থার্ড ইয়ারই কালকে আমি পড়াচ্ছিলাম ওদের, গালিফকে চেনো? গালিফ, গালিফের ওদের আছে গজল বা শায়রি, বেশ সুন্দর। এখনকার গ্র্যাজুয়েশনের সিলেবাসটা এনএসইউর খুব ভালো করেছে, আগে বিডিপি ছিল তো। তো এখন ওদের বেশ সুন্দর সিলেবাসটা করেছে। তো একটা আছে গালিবের শায়রি, কালকে একটা পড়ালাম, 2 লাইনের जस्ट। हजारों ख्वाहिश ऐसे कि हर ख्वाहिश पे दम निकले, बहुत निकले मेरे अरमा लेकिन फिर भी कम निकले। মানে মানুষের জীবনে হাজার হাজার আশা, ইচ্ছে, উইশ থাকে, কিন্তু এক একটা পূরণ করতেই কিন্তু মানুষের মৃত্যু চলে আসে। हर ख्वाहिश पे दम निकले, बहुत निकले मेरे अरमान लेकिन फिर भी कम निकले। মানে আমার হোপ, আশা বা স্বপ্ন প্রচুর রয়েছে, মানে বলে শেষ করতে পারবো না, সেগুলোও কম হয়ে যাবে। অর্থাৎ মানুষের জীবনে আশা আকাঙ্ক্ষা অনেক কিছু রয়েছে, সবগুলোই পূর্ণ হবে এরকম আশা করাটাও বৃথা। এবার ওটার পিছনেই যদি ছুটে যাই আমরা সবসময়, যে ওটা হতেই হবে, তাহলে সেই খ্যাপার মতো পরশ পাথরের পিছনে ছোটা। এবং আমি যদি বলি যে এর থেকেও আরো ভালো সময় আসবে, এর থেকেও আরো ভালো সময় আমার চাই, সেই করতে করতে হয়তো সময়টাই পার হয়ে যাবে। তাহলে সত্য যেটা, সেটাকে কিন্তু মেনে নিতে হবে। দেখবে রবীন্দ্রনাথের এরকম কবিতা আছে, যেটা সত্য সেটাকে মেনে নেওয়াটাই শ্রেয়। তো যাই হোক, খ্যাপার ক্ষেত্রে পরশ পাথর ওটা কিন্তু কি বলবো, সম্ভব ছিল না। কিন্তু আসল পরশ পাথরটা সে কিন্তু রাস্তায় ফেলে এসেছিল, যখন আর ফিরে যাওয়া যাবে না। তো এইভাবে পরশ পাথরের যদি বিষয় আসে,
তাহলে লিখবে। তোমরা আগের কবিতাগুলো তো মনে হচ্ছে একটু একটু ভুলে গেছো। যা, আজকে ভাবলাম বাঁশিওয়ালা পড়াবো আর পড়াবো সমুদ্রের প্রতি। আচ্ছা, ঝুলন কবিতার কি বলা হয়েছে, বিষয়টা কি, ঝুলন কেন নাম দেওয়া হয়েছে? ওখানে কি কৃষ্ণ বিষয়ক কিছু আছে, রাধা কৃষ্ণ বিষয়ক, বা ঝুলন যেটা হয় আমাদের ঝুলন যাত্রা, সেই সম্পর্কে কিছু আছে নাকি? বলতে পারবে কেউ? আসলে ঝুলন বলতে কি কবিতাতে? এগুলো পড়াশোনা তোমরা করছো না, যেগুলো পার হয়ে গেছে? নোটও তো মনে হয় এগুলো দেওয়া হয়েছে। বেশ কিছু কবিতার নোটসও আমি দিয়ে দিয়েছি। আর সেদিন দেখলো বাকি ছিল, সেগুলো একসঙ্গে দেখবে দিয়েছি, দু তিনটা সেট একসাথে পাঠিয়েছি। ঝুলন কবিতার ক্লাস কে কে করেছিলে, কারা ছিলে? 1 2 3 4 5। আমি ছিলাম স্যার। ঝুলনে যদি রাধা এবং কৃষ্ণের সেই ঝুলনের কথা বলি, তাহলে রাধা এবং কৃষ্ণ এই দুজনকে কিসের সঙ্গে তুলনা করেছেন রবীন্দ্রনাথ ঠাকুর? মানে অন্তরাত্মার সঙ্গে আর যে বাহ্য যে জীবন, এই দুটো কি বলেছেন? হুম, মানুষের মধ্যে দুটো সত্তা বিরাজ করে। একটা বাহ্যিক সত্তা যেটা পার্থিব জগতের মোহে জড়িয়ে থাকে, মানে যেটা আমরা করছি বর্তমানে, সেইগুলো, সেই সত্তাটা। আরেকটা হচ্ছে অন্তরতম সত্তা, যেটাকে তিনি বিভিন্ন কবিতাতে জীবন দেবতা বলেছেন, অর্থাৎ যেটা নিষ্পাপ সত্তা। আমি ভুল করলে সে ভেতর থেকে বলে দেবে এটা ভুল কাজ, তবুও আমি করি, তার কথা শুনি না, অনেক সময় তার কথা শুনিই না। আর জেনে শুনেও আমরা বলি না মিথ্যা কথা, জেনে শুনেও আমরা বলি এটা করবো না তো করবো না, ভেতর থেকে বলছে এটা ভুল, এই কাজটা করা ঠিক নয়, কিন্তু তো ওটাই করবো আমরা। তাহলে ভেতর থেকে কে বলছে, ওটাই হচ্ছে আমাদের অন্তরতম সত্তা, অর্থাৎ আমার মন বা বিবেক বলি না আমরা, সে কিন্তু বলে দেয় আমাদেরকে যে এইসব করা ঠিক নয় বা এটা করা উচিত এই জায়গাতে। কিন্তু বিবেকের কথা সবসময় আমরা করি না, আমরা মানে মানে কি বল পালন করছি না। আমরা কিসের দ্বারা পরিচালিত হয়? বেশিরভাগ ক্ষেত্রে মানুষ আবেগ দ্বারা পরিচালিত হয়। তাহলে এখানে আবেগ বিবেক যেরকম দুটো বিষয় হচ্ছে, তো সব সময় তো আবেগ দ্বারা কাজ করা যায় না, বিবেকটা ওখানে কিন্তু মেন। তো ব্যাপার হচ্ছে সেরকম অন্তরতম সত্তা আর বাইরের সত্তা, এই দুটোর মিলন লীলা যেটা, সেটাকে ঝুলন বলছেন রবীন্দ্রনাথ ঠাকুর। অর্থাৎ বাইরের সত্তা এবং ভেতরের সত্তা যখন মিলে যায় বা ভেতরের সত্তাটা যখন বাইরে চলে আসে, তখন কিন্তু আমাদের জীবন থেকে মৃত্যু ভয়টাই চলে যায়। এবারে বলি মৃত্যু ভয় কোথা থেকে আসে? মৃত্যু ভয় আসে পার্থিব জগতের মোহ মায়া যতটা জড়াবে তত মৃত্যু ভয় আসবে। কেন আসে? কারণ ভয় জিনিসটা কিভাবে আসে? এখন রাতে অন্ধকারে তুমি যাচ্ছ, আর ভূত আছে কিনা জানি না, কিন্তু ভূত দেখতে পেলে, ভয় কেন পেলে? নিশ্চয়ই কিছু কারণ আছে। ভূতকে কেন ভয় পাই আমরা, বলো তো? বলতে পারবে কেউ? দু একজন থাকে ভয় পায় না, কিন্তু যারা ভয় পাও তারা বলতে পারবে কেন ভয় পাও, রিজনটা কি আছে? হঠাৎ করে অন্ধকারে কিছু একটা দেখতে পেলাম, দিয়ে ভয় জাগলো, কি জন্য ভয় লাগলো? ওটা স্যার ভেতরে ভেতরে কিছু একটা মনে হয় যে কিছু একটা আছে। দেখো, আমরা রিজনটাই ভালোভাবে জানি না আর ভয় পাই। মানে ভয় পেতে হবে, ভয় পাই, কিন্তু কেন পাই? কেন পাই? বড় কারণ হচ্ছে বাঁচবার ইচ্ছে। আমি এত তাড়াতাড়ি মরতে চাই না, হার্ট অ্যাটাক করতে চাই না, বা ভূত আমাকে নিয়ে চলে যাক তার সাথে, এটা আমি চাই না। বুঝতে পারছো? বাঁচার কামনা বাসনা আছে বলেই ভয় পাচ্ছি। যেদিন তোমার বাঁচার কামনা বাসনা থাকবে না, সেদিন ভয়টাও কেটে যাবে, মৃত্যু ভয় সেদিন তুচ্ছ মনে হবে। অনেক মানুষ আছে তার কাছে মৃত্যু ভয় তুচ্ছ। বিশেষ করে এই ভাবনাটা কখন আসে? প্রভুত্বেই আসে। 80 বছর 90 বছর হয়ে গেল মানুষটার, জীবনের সব শখ আহ্লাদ পূরণ হয়ে গেছে, নাতি নাতনির মুখ দেখেছে, তাদের বিয়েও দেখে নিয়েছে, তার মন সন্তুষ্ট, এবং সে বলছে যে আমার কোনো রকমে এরপর বিদায় হলেই হবে। এই কথাগুলো দেখবে বয়স্ক মানুষদের কাছে শোনা যায়। কেন যায়? কেন না, তার পরিতৃপ্তি হয়ে গেছে সব, পার্থিব জগতের আর কিছু চাই না তার, পার্থিব জগতে সব কিছুই সে পেয়ে গেছে। তার জন্য আহ, তার মৃত্যু ভয় নেই। আবার কাদের মৃত্যু ভয় থাকে না? যারা সাধু সন্ন্যাসী হয়, পার্থিব জগতের মোহ যারা কাটিয়ে ফেলেছে, তাদেরও মৃত্যু ভয় নেই। তার সামনে যদি স্বয়ং ভূত এসে দাঁড়িয়ে যায় না, তাও কিছু হবে না, সে তো মরতে ভয় পায় না। তাহলে মরতে ভয় কখন পাবে না?
যখন ওই অন্তরতম সত্তাটা আর বাইরের সত্তাটা একসঙ্গে মিলিত হবে, অর্থাৎ ভেতরে যেটা আছে না তাকে আমরা চেপে রেখেছি, তাকে বার হতে দিচ্ছে না। ওই অন্তরতম সত্তাকে কেন বার হতে দিচ্ছে না? কারণ বাইরের সত্তা ভোগ করছে আমাদের পার্থিব জগতের লোভ লালসা মদ, এই সব কিছুতে আমাদের মত্ত আছি, কামনা বাসনা সব কিছু নিয়ে। তো ওইগুলো নিয়ে যতক্ষণ মত্ত থাকবো তত ভয় বাড়বে আমাদের, বুঝতে পারছো? কারণ কি, ওগুলোর প্রতি আমরা আকৃষ্ট হয়ে যাই। দেখবে বৌদ্ধ সহজিয়া সাধকগণ যে চর্যাপদগুলো লিখেছেন ওখানে সেই কায়া সাধনার কথা বলছেন, ওখানে তারা সেই পরম ব্রহ্মর কথা বলছেন এবং বাইরের সত্তা ভেতরের সত্তার মিলিত হওয়ার কথা বলছেন। ওখানে তারা আবার বলছেন যে পার্থিব জগতের মোহ যদি না কাটাতে পারে তাহলে কিন্তু সাধন মানে সাধনাতে যাওয়া যাবে না। মানে একজন সাধক যদি সাধনা করতে চান বা সেই পরমাত্মার সঙ্গে মিলন করতে চান বা মানে মিশতে চান, তাহলে তাকে কিন্তু পার্থিব জগতের মোহ কাটাতে হবে। তাহলে সেটাই তারা বলছেন যে পার্থিব জগতের মোহটাই হচ্ছে মানুষের দুঃখের সব থেকে বড় কারণ। তাহলে দুঃখ কষ্টের বড় কারণ ওটাই কিন্তু, অর্থাৎ কি, আমার চাওয়া পাওয়া যত বাড়বে তত আমার দুঃখ কষ্ট বাড়বে। মানে যত আমার সব কিছুই বাড়বে। ধরে নাও একটা জিনিস যেরকম বলে ওটাকে আত্মসম্মান। আত্মসম্মান জানো তো মূলত তিন ধরনের থাকে। একটা হচ্ছে নিম্ন, একটা হচ্ছে উচ্চ, আর একটা হচ্ছে মানে যেটাকে মধ্য বলা হয়। উচ্চ মানে বর্ধিত যেটা আত্মসম্মান বোধ, আরেকটা হচ্ছে মধ্য, আরেকটা হচ্ছে নিম্ন। তো মধ্যটাই হচ্ছে বেস্ট। আর আমরা কি করে নিই, আমরা বর্ধিত করে নিই, আর উচ্চ আত্মসম্মান বোধ তৈরি করে নিই। আমাকে যেখানেই যাব বিশাল রেসপেক্ট করবে, অনেক সম্মান করবে। এবার যেখানেই পেলাম না তখনই আমাদের হীনমন্যতায় ভুগলাম, যে ওখানে কেন আমাকে দিল না এতটা সম্মান, আমি এতটা পাওয়ার যোগ্য ছিলাম। তাহলে মানুষ মনে মনে ভেবে রাখে, কামনা বাসনা মানুষের তৈরি হয়ে থাকে। ফলে মানুষ কি করতে শুরু করে না, পার্থিব জগতে আরও আষ্টে পৃষ্ঠে জড়িয়ে পড়ে। ফলে মৃত্যু ভয় আসে। তো ঝুলন কবিতাতে আমরা দেখতে পাচ্ছি, আসলে ঝুলন বলতে সেই যেটা ঝুলন পূর্ণিমা হয়, সবাই জানো আশা করি, হিন্দু ধর্মের সবাই জানে। ঝুলন পূর্ণিমাতে সেই রাধা কৃষ্ণের যে তোমার ইয়েটা দোলনাটা বা দোলাটা, সেটাকে দোলানো হয় একসঙ্গে, রাধা কৃষ্ণ দোল খায়। তো সেটা উপলক্ষে বিভিন্ন জায়গায় বিভিন্ন মেলা বসে। তো সেই ঝুলনে কি হচ্ছে না, রাধা এবং কৃষ্ণ দুটো সত্তা, আসলে দুটো নয়, ওটা আসলে একটাই সত্তা। কৃষ্ণকে বলা হয় স্বয়ং ঈশ্বর, যিনি সচিদানন্দ বলা হয়। সৎ, চিত আর আনন্দ, তিনটে শক্তি। আনন্দ মানে হ্লাদিনী শক্তি, কৃষ্ণের হ্লাদিনী শক্তি হচ্ছেন রাধা। কৃষ্ণ সেই রাধাকেই নিজের অংশ থেকে বার করেছেন, নিজের আনন্দ শক্তিকে আলাদা করে রাধাকে মানে সম্পূর্ণতা দান করেছেন। অর্থাৎ নিজের একটা অংশের সঙ্গেই নিজেরই একটা লীলা। অর্থাৎ যখন ঝুলন হচ্ছে তখন কৃষ্ণের যে ইয়েটা তোমার হ্লাদিনী শক্তি অর্থাৎ রাধিকা তার সঙ্গে মিলিত হচ্ছে, অর্থাৎ সচিদানন্দ তার তিনটে যে মানে অংশ সেগুলো মিলিত হচ্ছে। সেরকমই বিষয়টা এখানেও প্রযোজ্য। কবি বলছেন আজকে রাত্রেবেলা আমার অন্তরতম সত্তা আর বাইরের সত্তা দুটো মিল ঘটে গেছে। আসলে তো আমি একজন, তো আমি আমার মধ্যেই দুটো আছে। বাইরের সত্তাটা পার্থিব জগতে মিশে আছে আর ভেতরের সত্তাটাকে আমি অবরুদ্ধ করে রেখেছি। তাহলে আজকে বাইরের সত্তাটার সঙ্গে ভেতরের সত্তার মিলন ঘটে গেছে, অর্থাৎ ঝুলন হয়েছে। এবং ভেতরের সত্তা যখন বাইরে চলে এলো তখন মৃত্যু ভয়ও উপেক্ষা করছেন তিনি, তখন তার ভয় লাগছে না। দেখবে কবিতাটা ওভাবেই শুরু হয়েছে, আজি পরাণের সাথে খেলিব মরণ খেলা নিশীথ বেলা। তো কখন ভয় লাগবে কখন ভয় লাগবে না এগুলো বুঝতে পারবে। দেখবে আমি উদাহরণ দিয়েছিলাম কবিতাটা যখন আলোচনা করেছিলাম, যে ধরো মানুষকে যেখানে দাহ করা হয় হিন্দু ধর্ম অনুযায়ী, সেখানে শ্মশান যেটা বলা হয়, শ্মশানে রাত একটার সময় তোমাকে যদি বলে বসে থাকতে হবে, বা ইসলাম ধর্মে কি বলা হয় গোরস্থান বলা হয়, ওখানে যদি রাত একটার সময় আমাদেরকে বসে থাকতে বলে স্বাভাবিক ভয় পাবে, একা যদি বসে থাকতে বলে। কিন্তু এমনও মানুষের জীবনে দিন আসে যেদিন বিশাল দুঃখ কষ্ট, জীবনের চরম ট্র্যাজেডিময় একটা মুহূর্ত, আর সেই দিন তাকে যদি রাত একটার সময় শ্মশানে বসতে বলে না, সে বসে দেবে, কোনো অসুবিধা হবে না। শরৎচন্দ্রের বিভিন্ন উপন্যাসে এরকম ঘটনাগুলো আছে। শরৎচন্দ্র শ্রীকান্ত উপন্যাসও বলছেন তিনি একসময় শ্মশানেই বসেছিলেন। তার জীবনে এত দুঃখ কষ্ট এসেছিল যে মানে শ্রীকান্ত উপন্যাসে শ্রীকান্ত চরিত্রটা শরৎচন্দ্রেরই মূলত। তো ওখানে দেখা যাচ্ছে শ্মশানে গিয়ে সেই বিভিন্ন পাখির রাত্রির সময় এমন এমন আওয়াজ হয় যেগুলোকে স্বাভাবিক মনে হবে যে বাচ্চা কাঁদছে। অনেকে দেখবে বলে যে শ্মশানে বাচ্চা কাঁদছে, কিছু কিছু পাখিও থাকে শ্মশানে বসবাস করে যাদের আওয়াজগুলোই বাচ্চার মতো। তো তাহলে সেই দিন মানে প্রত্যক্ষ করলেন
শ্রীকান্ত তথা শরৎচন্দ্র, যে না শ্মশানে কিন্তু এই ধরনের পাখির আওয়াজ হয়, সেগুলোকেই মানুষ কিন্তু বলে যে বাচ্চা কাঁদছে, এই করছে ওই করছে। সেদিন সারা রাত শ্মশানেই কাটিয়ে দিলেন। সেদিন তাহলে তার জীবনে ট্র্যাজেডি ছিল, সেদিন মৃত্যু এলেও তাকে মানে মানে গলায় জড়িয়ে নিতেন। তাহলে বুঝতে পারছো, যেদিন মানুষের পার্থিব জগতের মোহমায়া কেটে যাবে, তখন মৃত্যু ভয়টাও চলে যাবে। অর্থাৎ অন্তরতম সত্তা যদি বাইরে চলে আসে, তাহলে মৃত্যু ভয়টাও কেটে যাবে। সেরকমই রবীন্দ্রনাথ ঠাকুরেরও সেই এমন সময়ে তিনি সেই উপলব্ধি করছেন যে অন্তরতম সত্তা এবং বাইরের সত্তার মিলন যখন হয়ে যাচ্ছে, ঝুলন হচ্ছে, যেরকম রাধাকৃষ্ণের ঝুলন, দোল খাচ্ছে দোলনাতে দুজন, সেরকম আমার দুটো সত্তা দোলনাতে দোল খাচ্ছে। আজকে আমি মৃত্যু ভয়কেও উপেক্ষা করেছি। তো সেই জন্যই নামকরণটা সার্থক, কিন্তু ঝুলন কবিতা। তো ওখানে কিন্তু রাধা কৃষ্ণের অনুষঙ্গে মানুষের জীবনের অন্তরের সত্তা এবং বাইরের সত্তার কথা বলা হয়েছে, তাদের মিলন। তাদের আমরা মিলন হতে দিই না, সারা জীবন তাদেরকে আলাদা করেই রাখি। ভেতরের কথা আমরা শুনি না, বাইরের কথা বাইরের সত্তার দ্বারাই পরিচালিত হয়। এগুলো এত সুন্দর সুন্দর তোমাদের কবিতাগুলো আছে, কি জানি তোমাদের মনে আছে কিনা, এগুলো লিখতে পারবে তো পরীক্ষা আশা করি। আচ্ছা দাঁড়াও, বাঁশিওয়ালা, এই ধরনেরই কবিতা হচ্ছে বাঁশিওয়ালা। এটা কেউ রিডিং পড়বে? দেখো স্ক্রিনে দেখা যাচ্ছে, পিডিএফটা তোমাদের আমি গ্রুপে দিয়েছি। কয়েকদিন আগে দেখবে কবিতা বলে একটা পিডিএফ আছে, ওটাতে আছে। কেউ রিডিং পড়তে পারবে কবিতাটা? হ্যাঁ, সে পড়বো। কে বললে? কে পড়বো বললে, চুমকি? আমি আচ্ছা ঠিক আছে, পড়ো। দেখো পিডিএফটা গ্রুপে দেওয়া আছে, বা স্ক্রিনে দেখো পড়তে পারো, স্ক্রিনে শো করছে। গ্রুপে কোথায় দিয়েছেন? গ্রুপে কবিতা বলে একটা পিডিএফ আছে, আমি তো আবার শেয়ার করে দিচ্ছি, দাঁড়ো। দেখো গ্রুপে আমি আবার দিয়ে দিলাম। বাঁশিওয়ালা পড়ছি স্যার। হুম, অনেক বড়। বড় আছে কবিতাটা, পুরোটা পড়তে হবে না, আমি থামাবো, তোমাকে হ্যাঁ। পড়ো। ওগো বাঁশিওয়ালা, বাজাও তোমার বাঁশি, শুনি আমার নূতন নাম। এই বলে তোমাকে প্রথম চিঠি লিখেছি, মনে আছে তো? আমি তোমার বাংলাদেশের মেয়ে। সৃষ্টিকর্তা পুরো সময় দেননি আমাকে মানুষ করে গড়তে, রেখেছেন আধা আধি করে। অন্তরে বাহিরে মিল হয়নি সেকালে আর আজকের কালে। মিল হয়নি ব্যথায় আর বুদ্ধিতে, মিল হয়নি শক্তিতে আর ইচ্ছায়। আমাকে তুলে দেননি এ যুগের পারানি নৌকোয়, চলা আটক করে ফেলে রেখেছেন কাল স্রোতের ও পারে বালুডাঙায়। সেখান থেকে দেখি প্রখর আলোয় ঝাপসা দূরের জগৎ, বিনা কারণে কাঙাল মন অধীর হয়ে ওঠে। দুই হাত বাড়িয়ে দিই, নাগাল পাইনি কিছুই কোনো দিকে। বেলা তো কাটে না, বসে থাকি জোয়ার জলের দিকে চেয়ে। ভেসে যায় মুক্তিপারের খেয়া, ভেসে যায় ধনপতির ডিঙ্গা, ভেসে যায় চলতি বেলার আলো ছায়া। এমন সময় বাজে তোমার বাঁশি, ভরা জীবনের সুরে। মরা দিনের নাড়ির মধ্যে দপদপিয়ে ফিরে আসে প্রাণের বেগ। কি বাজাও তুমি, জানি নে সে সুর জাগায় কার মনে কি ব্যথা। বুঝি বাজাও পঞ্চম রাগে, দক্ষিণ হাওয়ার নব যৌবনের হাটিয়ারি। শুনতে শুনতে নিজেকে মনে হয় যে ছিল পাহাড়তলির ঝিরঝিরে নদী, তার বুকে হঠাৎ উঠেছে ঘনিয়ে শ্রাবণের বাদল রাত্রি। ঠিক আছে, সকাল দাঁড়াও, এতটাই থাক। দেখো বাঁশিওয়ালা যে কবিতাটা আছে এখানে, প্রথমত দেখো যেরকম ঝুলন কবিতাতে বুঝতে পারলে যে ঝুলন শব্দটা রাধা কৃষ্ণকে ইঙ্গিত করছে, কিন্তু বিষয়টা একটু ভিন্ন আছে সেই অনুষঙ্গে। এখানে বাঁশিওয়ালা বলতে কাকে বোঝানো হচ্ছে, মানে কাকে বুঝি আমরা বাস্তবে বাঁশিওয়ালা বলতে? কৃষ্ণকে। কৃষ্ণকে বুঝি।
যিনি ঈশ্বর একজন, বা তোমার মানুষের মানে বা পরাত্মার সঙ্গে যাকে আমরা তুলনা করতে পারি। এখানেও দেখো সেই অন্তরতম সত্তা এবং বাইরের সত্তারও কথা আছে। কিভাবে আছে দেখো, বাঁশিওয়ালা কবিতা। এই কবিতাটা হচ্ছে শ্যামলী কাব্যগ্রন্থের একটা উল্লেখযোগ্য কবিতা। আর এইরকমই আরেকটা কবিতা তোমরা পড়েছো, সাধারণ মেয়ে, মনে আছে তো? সাধারণ মেয়ে কবিতাটা মনে আছে? হ্যাঁ স্যার, মনে আছে। কাকে গল্প লিখতে বলছিল সাধারণ মেয়েটা? শরৎ বাবুকে। হুম, একটা গল্প লিখুন শরৎ বাবু। অর্থাৎ সাধারণ মেয়ে জীবনে হেরে গেছে, তার প্রেমিক তাকে ছেড়ে চলে গেছে বিদেশে, কিন্তু সেই সাধারণ মেয়ে চাইছে যে আমি জীবনে হেরে গেছি, কিন্তু গল্পে, শরতের গল্পে যেন সেই নারীটা জিতে যায়। অর্থাৎ বাস্তব জগতে সেই নারীদের স্থান সেরকম ছিল না যে তারা মানে কি বলবো এগিয়ে যেতে পারবে। অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুর সেই ঊনবিংশ শতাব্দীর নারীকে সেখানে তুলে ধরছেন তাদের জীবন, এবং বলতে চাইছেন যে বিংশ শতাব্দীর নারী কেমন হওয়া উচিত। সেই গল্পে দেখা যাচ্ছে শরৎচন্দ্রের যে গল্প, সেখানে কি হবে, মেয়েটা কি কি করবে, সেটা সেই মেয়েটাই বলে দিচ্ছে যে আমি তো হেরে গেছি জীবনে, আমার প্রেমিক আমাকে ছেড়ে চলে গেছে, তাহলে তুমি একটা গল্প লেখো এবং সেই গল্পতে সেই নারীটাকে জিতিয়ে দাও। সেই নারীটা সেই গণিতে এমএ পাস করছে এবং তারপরে সেই বিদেশে যাচ্ছে, সেখানে সে সেই লিজিকে নিয়ে ব্যস্ত আছে, তার প্রেমিক মানে বিদেশি নারীদেরকে নিয়ে ব্যস্ত আছে। সেখানে সে এত নামডাক হয়ে যাচ্ছে এই সাধারণ মেয়েটার, সেখানে সে একটা বক্তৃতা দিচ্ছে একটা সভাতে, আর সেখানে বলছে সেই আসুক সেই পুরুষটা, যে পুরুষটা তাকে ত্যাগ করে চলে গেছিল, এবং সব হাততালির মধ্যে সেও যেন থাকে একদম দাঁড়িয়ে এবং দেখে যে নারী কি করতে পারে। তাহলে এইভাবে সেই সাধারণ মেয়ে কবিতাতে সেই নারীটা সাধারণ থেকে অসাধারণত্বে কিভাবে যাচ্ছে গল্পের মাধ্যমে। আসলে বাস্তবে সেই সময় সম্ভবও ছিল না। রবীন্দ্রনাথ ঠাকুর জানতে চাইছেন যে বাস্তবে নারী এরকমই হওয়া দরকার, বিংশ শতাব্দীর নারীকে তিনি চেয়েছেন এই রূপে। তার জন্য সাধারণ মেয়ে কবিতাটা ওখানে সার্থক, বুঝতে পারছো? এখানে বাঁশিওয়ালা, এখানেও সেই সাধারণ মেয়ের কথা আছে দেখো, সেম দেখো সেই সাধারণ মেয়ে যেন সেই কথাটাই বলছে, সে হেরে গিয়েছিল যেমন। এখানে দেখা যাচ্ছে ও গো ও গো বাঁশিওয়ালা, বাজাও তোমার বাঁশি, শুনি আমার নূতন নাম। রাধিকা কৃষ্ণের বাঁশি শুনে কি বলবো আকর্ষিত হতো, নিজের কাজ কর্ম সব ছেড়ে কৃষ্ণের প্রতি ধাবমান হতো। এখানে একটা দিক দেখার আছে যে রাধিকা কুল মর্যাদা সমস্ত কিছুকে জলাঞ্জলি দিয়ে কিন্তু মানে যেত একটা মানে কি বলবো সেই বীরাঙ্গনা কাব্যে মাইকেল মধুসূদন দত্ত যেরকম বীরাঙ্গনা নারীদেরকে দেখাচ্ছিলেন, সেরকম রাধিকা সেই বীরাঙ্গনা নারীর ভূমিকা নিচ্ছে, এবং সেই কৃষ্ণের তথা একজন ভগবানের বা একজন ঈশ্বরের উদ্দেশ্যে তার মানে ভক্ত যেন ছুটে যাচ্ছে, সমস্ত বাধাকে অতিক্রম করছে। সেই বাধাকে অতিক্রম করার শক্তিটা কোথায় পাচ্ছে? ওই বাঁশিতে। ওখানে কৃষ্ণ বাঁশি বাজাচ্ছে, রাধিকা ছুটে যাচ্ছে। অর্থাৎ বাঁশিটা এখানে কি হচ্ছে না, সেই সমস্ত বাধা বিপত্তি বেড়াজালকে ভাঙার একটা মানে অনুপ্রেরণাদায়ক একটা ধরো সেই শক্তি। তার জন্য এখানে বলছে দেখো সেই নারীটা বাঁশিওয়ালার কতটা মানে সেই প্রশংসা করছে কিভাবে দেখো, শুনি আমার নূতন নাম, মানে যে মেয়েটা একদম গ্রামের মেয়ে সাধারণ মেয়ে, সে নূতন নাম, নিজেকে নূতন করে চিনতে পারছে সেই বাঁশিওয়ালার কাছে। এই বলে তোমাকে প্রথম চিঠি লিখেছি, মনে আছে তো? আমি তোমার বাংলাদেশের মেয়ে, সৃষ্টিকর্তা পুরো সময় দেননি আমাকে মানুষ করে গড়তে, রেখেছেন আধা হাতি করে। অর্থাৎ তৎকালীন সময়ে নারীদের সেই অবস্থানটাও যেন এখানে আমরা বুঝতে পারছি। বাংলার নারীদের গোঁড়ামি কুসংস্কার এইসবের সেই যুপকাষ্টে বলি হতো নারী সমাজ, পুরুষতান্ত্রিক সমাজে সেই নারীদের অবস্থা। অন্তরে মাহিরে মিল হয়নি সেকালে আর আজকের কালে, মিল হয়নি ব্যথায় আর বুদ্ধিতে, মিল হয়নি শক্তি আর ইচ্ছায়, আমাকে তুলে দেননি এ যুগের পারানি নৌকায়, চলা আটক করে ফেলে রেখেছেন কাল স্রোতের ওপারে বালুডাঙ্গায়। এটা তার নিজের অবস্থানটা জানাচ্ছে, মানে ঊনবিংশ শতাব্দীর নারী কীরকম ছিল সেটাই যেন আমরা এখন প্রত্যক্ষ করছি। সেখান থেকে দেখি প্রখর আলোয় ঝাপসা দূরের জগৎ, বিনা কারণে কাঙ্গাল মন অধীর হয়ে ওঠে, দুই হাত বাড়িয়ে দিই নাগাল পায়নি কিছুই কোনো দিকে। তাহলে নারীর যে ওই যে অবস্থানটা ছিল, তাদেরকে ইচ্ছে হতো না যে পুরুষদের মতো পড়াশোনা করব, আমরাও চাকরি করব, আমরাও পড়াবো মানুষকে, আমাদের সমাজটাও শিক্ষিত হবে, এগিয়ে আসবে, নারীরা কাজকর্ম করতে পারবে বাইরে এসে।
এই ভাবনা চিন্তাগুলো কি অবচেতন স্তরেও কি দেখা দিত না? নিশ্চয়ই দেখা দিত, কিন্তু বিধির বিধান বলে তারা সেটাকে মেনে নিত। এখনকার যুগে আমরা বলবো না যে 100% এটা নারীদের এখন কি বলবো সেই জায়গাটা দিয়ে দেওয়া হয়েছে। এখনো অনেক আছে গ্রামগঞ্জ, অনেক জায়গা আছে যেখানে নারীদেরকে এভাবেই কিন্তু এখনো সেইগুলোকেই মেনে নিতে হয়। তুমি দেখলেই অবাক হয়ে যাবে যে নারীরা নিজের এই যে কি বলবো এই কুসংস্কারটাকে তারা আবার নিজেরাও কিছুটা বেঁধে রেখেছে, অনেক জায়গায় আছে। সেখানে তুমি দেখবে এদেরকে বুঝিয়ে কি হবে, এরা তো এটাকে পালন করছে। পুরুষতান্ত্রিক সমাজটা তারা প্রথমত মেনেই নিয়েছে, আর তারা তো ইচ্ছেও নেই তাদের ওখান থেকে বেরোতে। কোনো কিছু যদি হয় কুসংস্কারে কোনো কিছু, ওই যে আগেকার দিনে হতো তোমার কি বলে সতীদাহ প্রথা, তারপরে ওই বাল্য বিবাহ, এইগুলো এক প্রকার মেনেও নেয় অনেক নারী আছে। এখনকার যুগে মানুষ শিখছে, এখন অনেক উন্নত হয়েছে সব কিছু দিয়ে, মানুষের মধ্যে সেই ভাবনাগুলো, মেয়েদের মধ্যে সেই ভাবনাগুলো আসছে, ফলে নারী সমাজ এগিয়ে যাচ্ছে। আর অনুপ্রেরণা দিয়ে এসেছেন সেই যুগ থেকে, রামমোহনের যুগ থেকে, ঊনবিংশ শতাব্দী থেকে রামমোহন, বিদ্যাসাগর, পরবর্তীকালে রবীন্দ্রনাথ ঠাকুর, তারপরে একবিংশ শতাব্দী। এখন এখন অনেকটা পরিবর্তন হয়েছে, কিন্তু একদমই যে পুরোপুরি সবগুলো অন্ধকারাচ্ছন্ন দিকগুলো যে চলে গেছে সেটাও নয়। এখনো গোঁড়ামি কুসংস্কার আমাদের সমাজে কিন্তু আছে, তবে সেই সময় অতিরিক্ত ছিল, তো সেটাই এখানে দেখানো হচ্ছে। দেখো, তারপরে সেই নারীগুলোর কি কামনা বাসনা ছিল না, তাদের কি ইচ্ছে হতো না যে এই জড় জগৎ থেকে বেরিয়ে আসি? সেটাই বলছে যে প্রখর আলোয় ঝাপসা দূরের জগৎ, বিনা কারণে কাঙ্গাল মন অধীর হয়ে ওঠে। বিনা কারণে, আমি তো যেতে পারবো না, আমাকে তো সেই সুযোগগুলো দেওয়া হবে না, দুই হাত বাড়িয়ে দিই, নাগাল পাইনি কিছুই কোনো দিকে, সেটা তো সম্ভব নয়। বেলা তো কাটে না, বসে থাকি জোয়ার জলের দিকে চেয়ে, ভেসে যায় মুক্তি পারের খেয়া, ভেসে যায় ধনপতির ডিঙা, ভেসে যায় চলতি বেলার আলো ছায়া। ধনপতির ডিঙা বলতে কোনটা বোঝানো হচ্ছে বলো তো? এটা ধনপতির ডিঙা বলতে চাঁদ সদাগরের কথা মনে আছে? তিনি একজন বণিক ছিলেন, ব্যবসা করতে যেতেন সমুদ্র পার হয়ে। তাহলে ব্যবসা করতে যাওয়া, সমুদ্র পার হয়ে যাওয়া, এগুলোর মধ্য দিয়ে কি বলতে চাওয়া হচ্ছে? পাড়ি দেওয়ার কথা। পাড়ি দাও মানে এগিয়ে চলো, ওটাই তো অনুপ্রেরণা দিচ্ছে আমাদেরকে। ব্যবসা করতে যাক বা যাই করতে যাক, এগিয়ে যাচ্ছে ধনপতির ডিঙা। তাহলে সেটা দিয়েও এখানে কিন্তু সেই এগিয়ে চলার কথা বলা হচ্ছে, যে সব দেখছি আমি, সব কিন্তু এগিয়ে যাচ্ছে। বসে থাকি জোয়ার জলের দিকে চেয়ে, জোয়ার আসছে, ভাটা নয় কিন্তু জোয়ার, এটাও কিন্তু সেই প্লাবন। ভেসে যায় মুক্তি পারের খেয়া, ভেসে যায় ধনপতির ডিঙ্গা, ভেসে যায় চলতি বেলার আলো ছায়া। অর্থাৎ এত কিছু অনুষঙ্গ তাকে মনে করাচ্ছে তার জীবনেও কিন্তু এখানে থেমে থাকা চলবে না, এগিয়ে যেতে হবে। এমন সময় বাজে তোমার বাঁশি ভরা জীবনের সুরে। আর সেই সময় আবার বাঁশি উচ্চাকাঙ্ক্ষা আরও চলে আসে, তখন কিন্তু সেই নারীটার অবশ কি হয়, দপদপিয়ে ফিরে আসে প্রাণের বেগ। কি বাজাও তুমি, জানি নে সে সুর, জাগায় কার মনে কি ব্যথা। বুঝি বাজাও পঞ্চম রাগে দক্ষিণ হাওয়ার নবযৌবনের ভাটিয়ালি। শুনতে শুনতে নিজেকে মনে হয় যে ছিল পাহাড়তলির ঝিরঝিরে নদী, তার বুকে হঠাৎ উঠেছে ঘনিয়ে শ্রাবণের বাদল রাত্রি। অর্থাৎ যেন বেগ পেয়ে যাচ্ছে মনের মধ্যে সেই নারীটা। সকালে উঠে দেখা যায় পাড়ি গেছে ভেসে, একগুঁয়ে পাথরগুলো ঠেলা দিচ্ছে অসহ্য স্রোতের ঘূর্ণিমাতন। একগুঁয়ে পাথর বলতে এখানে সেই জীবনের বাধাগুলোকে বোঝানো হচ্ছে। সেগুলোকে আমাদের মনের মধ্যে যদি কোনো কিছু আশা থাকে এবং সেগুলোর যে বাধাগুলো থাকে, সেই বাধাগুলোকে আমরা অতিক্রম করার চেষ্টা সবসময় করতে থাকি। আর নারী জীবন তখনকার যেরকম ছিল, তাতে এই বাধাগুলো বারবার তাদের মনে আসতো এবং সেই পাথরগুলোকে ঠেলা দিত আরও সেই আবেগগুলো তাদের, যে এইগুলো সরাতে পারলে কিন্তু জীবনের সার্থকতা। আমার রক্তে নিয়ে আসে তোমার সুর, ঝড়ের ডাক, বন্যার ডাক, আগুনের ডাক, পাঁজরের উপরে আছাড় খাওয়া মরণ সাগরের ডাক, ঘরের শিকল নাড়া উদাসী হাওয়ার ডাক, যেন হাঁক দিয়ে আসে অপূর্ণের সংকীর্ণ খাদে, পূর্ণ স্রোতের ডাকাতি ছিনিয়ে নেবে, ভাসিয়ে দেবে বুঝি। অর্থাৎ এতটা অনুপ্রেরণা সে কিন্তু পাচ্ছে। এরপর থেকে কেউ পড়তে পারবে? অঙ্গে অঙ্গে পাক দিয়ে ওঠে। পড়বো? বলো। অঙ্গে অঙ্গে পাক দিয়ে ওঠে কালবৈশাখীর ঘূর্ণি মার খাওয়া অরণ্যের বকুনি। ডানা দেয়নি বিধাতা, তোমার গান দিয়েছে আমার স্বপ্নে, ঝোড়ো আকাশে উড়ো প্রাণের পাগলামি। ঘরে কাজ করি শান্ত হয়ে, সবাই বলে ভালো, তারা দেখে আমার ইচ্ছার নেই জোর,
ঝাপট লাগে মাথার উপর, ধুলোয় লুটোই মাথা। দুরন্ত ঠেলায় নিষেধের পাহারা কাত করে ফেলি, নেই এমন বুকের পাটা। কঠিন করে জানি নিয়ে ভালোবাসতে, কাঁদতে শুধু জানি, জানি এলিয়ে পড়তে পায়ে। বাঁশিওয়ালা, বেজে ওঠে তোমার বাঁশি, ডাক পড়ে অমর্ত্য লোকে। সেখানে আপন গরিমায় উপরে উঠেছে আমার মাথা। সেখানে কুয়াশার পর্দা ছেঁড়া তরুণ সূর্য আমার জীবন। সেখানে আগুনের ডানা মেলে দেয় আমার বারণ না মানা আগ্রহ। উড়ে চলে অজানা শূন্য পথে, প্রথম ক্ষুধায় অস্থির গরুরের মতো। জেগে ওঠে বিদ্রোহিণী, তীক্ষ্ণ চোখের আড়ে জানায় ঘৃণা। চারদিকের ভীরুর ভিড়কে, ক্রিস কুটিলের কাপুরুষতাকে। বাঁশিওয়ালা, হয়তো আমাকে দেখতে চেয়েছো তুমি, জানি নে ঠিক জায়গাটি কোথায়, ঠিক সময় কখন, চিনবে কেমন করে। দোসর হারা আষাঢ়ের ঝিল্লি ঝনক রাত্রে, সেই নারী তো ছায়ারূপে গেছে তোমার অভিসারে চোখ এড়ানো পথে। সেই অজানাকে কত বসন্তে পরিয়েছ ছন্দের মালা, শুকোবে না তার ফুল। তোমার ডাক শুনে একদিন ঘরপোষা নির্জীব মেয়ে অন্ধকার কোণ থেকে বেরিয়ে এলো ঘোমটা খসা নারী। যেন সে হঠাৎ গাওয়া নতুন ছন্দ বাল্মীকির, চমক লাগালো তোমাকেই। সে নামবে না গানের আসর থেকে, সে লিখবে তোমাকে চিঠি, রাগিনীর আবছায়ায় বসে। তুমি জানবে না তার ঠিকানা। ওগো বাঁশিওয়ালা, সে থাক তোমার বাঁশির সুরের দূরত্বে। ঠিক আছে, বেশ হয়ে সুন্দর গেছে। কবিতাটা। এর আগে কেউ পড়েছিলে কবিতাটা? আজকে প্রথম জানলে কবিতাটার বিষয়ে সবাই। স্যার এটা তো আমাদের বিগত বছরে ফার্স্ট ছিল ইয়ারে তো। ছিল তোমাদের না? হুম। হ্যাঁ। তা এক মিনিট। হুম। তো দেখো সেই বাঁশিওয়ালার সুরে যেন অনুপ্রেরণা পাচ্ছে সেই নারীটা। তাকে সেই ঘরের শিকল নাড়া উদাসী হাওয়ার ডাক দিচ্ছে, যেন হাঁক দিয়ে আসে অপূর্ণের সংকীর্ণ খাদে, পূর্ণ স্রোতের ডাকাতি ছিনিয়ে নেবে, ভাসিয়ে দেবে বুঝি। অর্থাৎ একটা যেন অনুপ্রেরণা পাচ্ছে সেই বাঁশিওয়ালার বাঁশিতে। তারপর কি বলতো, তোমার গান দিয়েছে আমার স্বপ্নে, ঝড়ো আকাশে উড়ো প্রাণের পাগলামি, ঘরে কাজ করি শান্ত হয়ে সবাই বলে ভালো। এই জায়গাটা থেকে কোন কবিতার অংশ মনে হচ্ছে? মানে কোন কবিতাতে এরকম বিষয় আছে, ঘরে কাজ করি শান্ত হয়ে সবাই বলে ভালো? মুক্তি কবিতা। মুক্তি কবিতা। ওখানেও এরকম একটা দেখবে আছে, সেই সবাই বলছে লক্ষ্মী মেয়ে। কেন লক্ষ্মী মেয়ে বলছে? কারণ সেই সবার কাজ শেষ হলে মাথা নিচু করে সবার ফরমাইশ সে খাটতে শুরু করে, তার জন্য তাকে লক্ষ্মী মেয়ে কিন্তু বলা হচ্ছে। সেই জন্যই ভালো, বিপরীত কিছু করতে গেলে, সবার কারো কথা না শুনতে গেলে সে কিন্তু অলক্ষ্মী হয়ে যেতে পারে। তারা দেখে আমার ইচ্ছার নেই জোর, সাড়া নেই লোভের, ঝাপট লাগে মাথার ওপর, ধুলোয় লুটোই মাথা। অর্থাৎ সে কিন্তু সেই দাসী হিসেবেই রয়েছে ঘরের মধ্যে, সেই জন্য সে লক্ষ্মী মেয়ে বা ভালো মেয়ে। দুরন্ত ঠেলায় নিষেধের পাহারা কাত করে ফেলি, নেই এমন বুকের পাটা। কঠিন করে জানি নে ভালোবাসতে, কানতে শুধু জানি, জানি এলিয়ে পড়তে পারে। অর্থাৎ কি, তোমার সেই নারীদের অবস্থাটা এরকমই ছিল। তারা কিন্তু প্রতিবাদ করতে পারতো না, বা সেই সামর্থ্যটা তাদের ছিল না। বাঁশিওয়ালা, বেজে ওঠে তোমার বাঁশি, ডাক পড়ে অমর্ত্য লোকে। সেখানে আপন গরিমায় উপরে উঠছে আমার মাথা। সেখানে কুয়াশার পর্দা ছেঁড়া তরুণ সূর্য আমার জীবন। অর্থাৎ ওটা যেন একটা আলাদা ক্ষেত্র সেই নারীর ক্ষেত্রে, সেই সার্থকতার পথ সেখানে। সেখানে আগুনের ডানা মেলে দেয় আমার বারণ না মানা আগ্রহ, উড়ে চলে অজানা শূন্য পথে। প্রথম ক্ষুধার অস্থির গরুরের মতো জেগে ওঠে বিদ্রোহিণী, তীক্ষ্ণ চোখের আড়েই জানায় ঘৃণা। চারিদিকে ভীরুর ভিড়কে, ভীরুর ভিড় বলতে এখানে পুরুষতান্ত্রিক সমাজ, সেই সমাজের কথা বলা হচ্ছে, যেখানে নারীর পায়ে যারা বেড়ি পরিয়েছে তাদের কথা বলা হচ্ছে। কেননা দেখো, রবীন্দ্রনাথ ঠাকুর কি বলেছিলাম, যে তিনি প্রত্যক্ষ করেছেন, তিনি তো দেশে বিদেশে ঘুরে বেড়াচ্ছেন এবং সেখানে দেখছেন, মূলত তিনি পাশ্চাত্য সভ্যতাতে দেখতে পাচ্ছেন যে সেখানে পুরুষদের সঙ্গে নারীরা পায়ে পা মিলিয়ে কাজ করছে, তারাও শিক্ষিত।
ইংরেজদের মধ্যে সেই কুসংস্কার ছিল না, এমনি খারাপ যা কিছু ছিল ভালো দিক বলতে তারা কুসংস্কার মুক্ত ছিল এবং তাদের পুরুষতান্ত্রিক সমাজ ছিল না সেই মুহূর্তে। এবং ফলে কি হতো না, নারীরাও কিন্তু তাদের সঙ্গে পড়াশোনা করতে পারতো, তাদের মতো করে তাদের মতো কাজ করতে পারতো, মানে একদম সেই যোগ্য সহধর্মিণী হিসেবে সঙ্গেই থাকতো সব সময়। অফিসে যেত, সেই নারীও অফিসে যেত, এরকম ব্যাপারগুলো ছিল। তাহলে নারী পুরুষ সমান অধিকার সেখানে কিন্তু তখন থেকে ছিল, ঊনবিংশ শতাব্দী থেকে। রবীন্দ্রনাথ ঠাকুর যখন বিভিন্ন দেশে ভ্রমণ করছেন সেখানে দেখছেন যে এরকমই আছে সব জায়গাতে। আমাদের দেশেই কিন্তু সেই রক্ষণশীল সমাজ কিন্তু নারীদেরকে এক পেশে বা সেই কোণঠাসা করে রেখেছে, তাদেরকে বিভিন্ন শাস্ত্রের এই বিভিন্ন গ্রন্থের দোহাই দিয়ে তাদেরকে ওভাবে রেখেছে যে এটা এই লেখা আছে, ওটা এই লেখা আছে, ওই করতে হবে। তো সেই পুঁথিপত্রগুলো মানুষকে চালাতো, মানুষের সৃষ্টি পুঁথি, আবার পরবর্তীকালে সেই পুঁথিগুলোই মানুষকে পরিচালনা করতো। তাহলে এইভাবে সেই জিনিসগুলোকে যখন সরাসরি করা যাচ্ছে না, তখন কাব্য কবিতা গল্প উপন্যাস বিভিন্ন বিষয়ের অনুষঙ্গে কিন্তু কি করছেন রবীন্দ্রনাথ প্রকাশ করছেন। এখানে এখানে আমরা দেখতে পাবো এখানে কতগুলো কবিতার মিলিত রূপ দেখতে পাচ্ছি। মুক্তি কবিতা, সাধারণ মেয়ে কবিতা, ঠিক আছে, তারপরে কি বলবো সবলা কবিতা একটা আছে রবীন্দ্রনাথের, ওই কবিতাটারও দেখবে এখানে রূপটা আমরা খুঁজে পাচ্ছি। মাঝে মাঝে সবলা কবিতাতে তো একদম বিদ্রোহ করছে, কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে বিদ্রোহ সত্তাটা বা বিদ্রোহী সত্তাটা নারীর মধ্যে রয়েছে, কিন্তু সেটাকে প্রকাশ করতে পারছে না। ওই বাঁশিওয়ালা সেটাকে উদ্দীপিত করছে এবং সেটাতে সে কিন্তু এক মিনিট না আছে। হ্যাঁ, শোনা যাচ্ছে। তো দেখো তারপরে হয়তো আমাকে দেখতে চেয়েছো তুমি, জানি না ঠিক জায়গাটি কোথায়, ঠিক সময় কখন, চিনবে কেমন করে। এখানে একটা দেখো লাইন আছে যে প্রথম ক্ষুধার অস্থির গরুরের মতো জেগে ওঠে বিদ্রোহিনী, তীক্ষ্ণ চোখের আড়ে জানায় ঘৃণা, চারদিকের ভীরুর ভিড়কে। এখান থেকে একটা লাইন আছে তোমার ডাক শুনে একদিন ঘরপোষা নির্জীব মেয়ে অন্ধকার কোণ থেকে বেরিয়ে এলো ঘোমটা খসা নারী, যেন হঠাৎ গাওয়া নতুন ছন্দ বাল্মীকির চমক লাগালো তোমাকেই। সে নামবে না গানের আসর থেকে, সে লিখবে না তোমাকে চিঠি রাগিনীর আবছায় বসে, তুমি জানবে না তার ঠিকানা, ওগো বাঁশিওয়ালা সে থাক তোমার বাঁশি সুরের দূরেতে। দেখো এখানেও একটা কবিতার সঙ্গে আমরা মিল পাচ্ছি মুক্তি কবিতাতে। মুক্তি কবিতাতে দেখো একটা বিষয় আছে যে বসন্তকাল 22 বছর এসেছিল বনের আঙিনায়, গন্ধে বিভোল দক্ষিণ বায় দিয়েছিল জলস্থলের মর্মদোলায় দোল, হেঁকেছিল খোলরে দুয়ার খোল, সে যে কখন আসতো যেত জানতে পেতাম না, হয়তো মনের মাঝে সঙ্গোপনে দিত নাড়া, হয়তো ঘরের কাজে আচম্বিতে ভুল ঘটাতো, হয়তো বাজতো বুকে জন্মান্তরের ব্যথা, কারণ ভোলা দুঃখে সুখে হয়তো পরাণ রইত চেয়ে, যেন কার পায়ের শব্দ শুনে। তো ওখানেও দেখো বিষয়টি যেটা আছে, এখানেও যেন সেই বিষয়টাই আমরা দেখতে পাচ্ছি যে গেছে তোমার অভিসারে চোখ এড়ানোর পথে। মানে নারী যে সেই অবস্থাটাকে মেনে নিয়েছে, যে অবস্থাতে তারা অভ্যস্ত সেই সময়, এটা ঊনবিংশ শতাব্দীর কথা বলছি নারীদের, এবং তাদের আশা আকাঙ্ক্ষা এগুলোকে তো অবদমিত করে রাখতো, সেটা মানে কি বলবো সেগুলোকে লুকিয়ে রাখতো, কিন্তু কাজ করার মাঝে বা কোনো সময় হঠাৎ করে কিন্তু উদ্দীপিত হতো, মানে ভাবনা তো চলে আসতো কোনো একটা বিষয়ের অনুষঙ্গে, যেগুলোকে আমরা বিভাব বলি না, বিভাব পড়েছে আলম্বন বিভাব, উদ্দীপন বিভাব, মানে সেই কালো জল ঢালিতে সই কালা মনে পড়ে, রাধিকা বলছে না কালো জল ঢালতে গিয়ে কৃষ্ণের কথা মনে পড়লো, সেরকম কাজ করতে গিয়ে কোনো একটা অনুষঙ্গে তার জীবনে সেই মুক্তি, তারও জীবনে পড়াশোনা করার ইচ্ছে ছিল, সেগুলো অবদমিত হয়ে গেছে বা সেগুলো বাধা বিপত্তি বিভিন্ন এসেছে। সেও চাইতো যে কোনো একজন মহিয়সী নারীকে সে দেখেছে তার মতো হবে বা সেটা অনুপ্রেরণা তার কাছে, এই ভাবনা চিন্তাগুলো মাঝে মাঝেই তার আসতো। মুক্তি কবিতা তো ওই উল্লেখটা আছে, এখানেও সেটা আছে, অর্থাৎ কি বাস্তবের রূপায়ণ যেগুলো হচ্ছে না বা আমরা যেগুলো মানে করতে পারি না, ফুলফিল হয় না, সেগুলো আমাদের স্বপ্নে দেখাতে, আর স্বপ্ন ছাড়াও আমাদের অবচেতন স্তরে সেগুলো কিন্তু থেকে যায়। তো সেই কামনা বাসনাগুলো যেন এখানেও নারীটার মনে কিন্তু রয়েছে। তো এখানে পুরো কবিতাটা পড়লে একটা বিষয় বুঝতে পারবে, এখানে দেখো বাঁশিওয়ালা কাকে বোঝানো হচ্ছে, এখানে তো নারীর জীবন কাহিনীটা জানতে পারছো, তাহলে বাঁশিওয়ালাটা কে? কৃষ্ণকে বলছে কি? কৃষ্ণের কথা কিন্তু কোথাও সেভাবে বলা নেই, শুধু বাঁশিওয়ালা লেখা আছে। বাঁশিওয়ালা কি করে?
বাঁশি বাজায়। কৃষ্ণ বাঁশি বাজালে কি হতো? রাধিকা আকর্ষিত হতো। কৃষ্ণের কাছে রাধিকা তোমার রাধিকার কাছে কৃষ্ণ কি হচ্ছে? তার ঈশ্বর বা ঈশ্বর স্বরূপ, এবং সেখানে সাড়া জাগাচ্ছে সেই বাঁশি, এবং বাঁশির জোরেই বা বাঁশির আওয়াজের জোরেই কিন্তু সেই রাধিকা ছুটে যায় কৃষ্ণের কাছে। অর্থাৎ রাধা এবং কৃষ্ণ তো একটাই, তো আগেই বললাম যে কৃষ্ণেরই লাদিনী শক্তি রাধিকা। এখানেও সেই বাঁশিওয়ালাও হচ্ছে সেই নারীর মধ্যেই থাকা একটা সত্তা, যে সত্তাটা মাঝে মাঝে বেরোতে চায়। তাহলে সেই নিজের সত্তাকেই সে কিন্তু এখানে বলছে, ভেতরে যে সত্তাটা সুপ্ত অবস্থায় রয়েছে, সে বেরোতে পারছে না, মানে পাখা ঝাপটাচ্ছে, ডানা ঝাপটাচ্ছে, তাকে উল্লেখ করে তাকেই যেন এখানে চিঠি লিখছে। এখানে কোনো পুরুষের কথা কিন্তু বলা হচ্ছে না, কিন্তু বাঁশিওয়ালা বলতে আমরা মনে হচ্ছে কোনো প্রেমিককে লিখছে, কিন্তু এখানে প্রেমিক বা পুরুষ সে কথা বলা হচ্ছে না। এখানে কিন্তু সেই অবদমিত ইচ্ছাগুলোকে, কামনা বাসনাগুলোকে যে নাড়া দিচ্ছে, সেই বাঁশিওয়ালার কথা বলা হচ্ছে, এবং সেই নারীকে সেই শক্তিটা যোগাচ্ছে। কৃষ্ণ যেমন রাধিকাকে বাঁশির মাধ্যমে আকৃষ্ট করতো এবং শক্তি যোগাতো, সমস্ত সমাজের বাধা বিপত্তিকে মানে কাটিয়ে আসতে পারতো কৃষ্ণের কাছে, সেই রকমই এখানেও সেই নারীটার সার্থকতা সেই বাঁশিওয়ালার মাধ্যমে, অর্থাৎ মনের জোরের কথা এখানে কিন্তু বলা হচ্ছে। অন্তরতম যে সত্তা, এখানেও দেখো সেই দুটো সত্তারই কথা বলা হচ্ছে। বাইরের সত্তা অর্থাৎ সে তো মেনে নিয়েছে সব কিছু, সে তো ঈশ্বর তাকে আধা আধি করে রেখেছে, পুরোপুরি করতে পারেনি, সে গ্রাম বাংলার মেয়ে, এটা বাইরের সত্তা সে মেনেই নিয়েছে, কিন্তু ভেতরের সত্তা তো মানেনি। ভেতরের সত্তা চাইছে এগিয়ে যেতে। তাহলে সেই বাঁশিওয়ালা বলতে কিন্তু এখানে সেই অন্তরতম সত্তাটাকে কিন্তু এখানে বোঝানো হচ্ছে। সেই অর্থে কিন্তু বাঁশিওয়ালা আমাদের সবার মনে আছে। সেই মনের জোরেই কিন্তু এগিয়ে যাওয়া যায় আমাদের। বাইরের জগৎটা একটু অন্যরকম, কিন্তু মনের যদি সেই স্ট্যাবিলিটিটা থাকে বা সেই জোরটা থাকে, তাহলে কিন্তু আমরা এগিয়ে যেতে বা অনুপ্রেরণা পাবো। যেরকম কৃষ্ণের ডাকে রাধিকা সাড়া দিত এবং সমস্ত বাধা বিপত্তিকে অতিক্রম করার যে ক্ষমতাটা পেত বাঁশিওয়ালার মাধ্যমে, কৃষ্ণের মাধ্যমে, সেরকম আমাদের অন্তরতম সত্তা যদি বাঁশিওয়ালা হয়, এবং তার মাধ্যমে কিন্তু আমরা অনুপ্রেরণা পেয়ে সেই মনের জোর করে এগিয়ে যেতে পারবো। তো বিষয়টা কিন্তু এরকমই বাঁশিওয়ালা কবিতার। এটার মানে নোট দিইনি, তাই তো? নোট দেওয়া হয়েছে এটার? ফার্স্ট ইয়ারে দিয়েছিলাম। ফার্স্ট ইয়ারে এগুলো ওই ধরনেরই নোটগুলো হবে, মানে বিষয় কবিতা সবই তো একই। তো আমি তাও নোট দিয়ে দেবো সেকেন্ড ইয়ারে, তোমাদের একবার দেখে নেবে। এবার যারা ফার্স্ট ইয়ারে পড়োনি তাদের ক্ষেত্রে অবশ্য নোটটা নেই। আচ্ছা, দেখো আরেকটা কবিতা আছে, সমুদ্রের প্রতি। পুরীতে যখন গেছেন রবীন্দ্রনাথ ভ্রমণ করতে, তখন দেখবে তোমাদের বইয়েও দেওয়া আছে যে 1299 বঙ্গাব্দে কবিতাটা রচিত হয়েছিল। এবং যখন পুরীতে সমুদ্র দর্শন করলেন, এবং সেই সমুদ্রের যে মানে কি বলবো, সেটার অনুষঙ্গে যে ভাবনাগুলো দেখা দিচ্ছে, সেই ভাবনাগুলোর বহিঃপ্রকাশ করছে বিভিন্ন কবিতায়, শুধু সমুদ্রের প্রতি নয়, আরও অনেক কবিতা রয়েছে রবীন্দ্রনাথের যেগুলোতে এই ভাবনাটা আমরা কিন্তু দেখতে পাচ্ছি। তো কেউ কিছু বলছো? 7টা 15 এরকম সময় পর্যন্ত ক্লাস করাবো। দেখি এটা যদি পুরোটা আলোচনা না হয় তো নেক্সট দিন যেদিন ক্লাস করাবো সেদিন থেকে। এই 9 তারিখ অবধি পরীক্ষাগুলো হয়ে যাক, আমি একটু শান্তি পাবো। মানে 3টে ইয়ারের পরীক্ষা চলছে তো গ্র্যাজুয়েশনের, তো ওই জন্য অসুবিধা। একটা বা দুটো ইয়ার হলে অসুবিধা হতো না। 9 তারিখে ওদের এক্সাম শেষ হয়ে যাচ্ছে, কন্টিনিউ এক্সাম আছে। 8 তারিখে একটা আছে, 9 তারিখে দুটো আছে। 9 তারিখ পার হলে একটু সুবিধা হবে। যাই হোক, আজকে দেখি যতটা সম্ভব করা যায় 15 মিনিটের মধ্যে। সমুদ্রের প্রতি যে কবিতাটা, দেখো কবিতাটাতেই বলেই দেওয়া হচ্ছে সমুদ্রের প্রতি, মানে কবিতাটা তাকে তার উদ্দেশ্যেই লেখা, বা তাকে উদ্দেশ্য করেই এই কবিতাতে যে কথাগুলো বলা হয়েছে সেগুলো তাকে উদ্দেশ্য করেই কিন্তু বলা হচ্ছে। আচ্ছা, সমুদ্রের প্রতি কবিতাটা মনে হয় দিয়েছি তোমাদের, দেখো এখানে এই পিডিএফটা যাদের কাছে আছে তারা পেয়ে যাবে, এখানে কবিতাটা আছে দেখো। হুম, এই যে সোনার কাব্যগ্রন্থের সমুদ্রের প্রতি। শুনতে পাচ্ছ তো? ঠিকঠাক শোনা যাচ্ছে? হ্যাঁ, পাচ্ছি। দেখো,
ব্যাপার হচ্ছে কবি সাহিত্যিক বা যে কোনো সাধারণ মানুষই হোক না কেন, এরকম প্রাকৃতিক দৃশ্য দেখলে মনের মধ্যে একটা আলাদা ভাবনা একটা তৈরি হবেই। সে লিখতে পারুক না পারুক, কিন্তু মনের সেই ভাবনা যেগুলো বিকশিত হয় সেগুলোকে কবি সাহিত্যিকগণ কী করেন, লিপিবদ্ধ করেন। সাধারণ মানুষ কি করে, মনের মধ্যে একটা পরিতৃপ্তি অনুভব করে। তোমাকে দার্জিলিংয়ে মানে সেই গ্রীষ্মকালে তুমি দার্জিলিং ঘুরতে গেলে, সেই পাহাড়ি এলাকা, সেই কি বলবো, একটা ঠান্ডা ঠান্ডা আমেজ একটা আছে হয়তো কোনো এলাকাতে, সেই জায়গাগুলো বেশ ভালো লাগবে। উঁচু জায়গার থেকে সব দৃশ্যগুলো দেখতে দারুণ লাগবে। আবার তুমি যদি আহ, এরকম সমুদ্র সৈকত সেই সব জায়গাতে যাও, দীঘা যাচ্ছ, পুরী যাচ্ছ, আরও বিভিন্ন জায়গা যেগুলো রয়েছে, গোয়ার ওদিকটাও আছে দক্ষিণ ভারতে, তো সেই সব জায়গাগুলো ঘুরতে গেলে সকালবেলা সন্ধেবেলা একটা আলাদা রূপ কিন্তু দেখা যায়। আর স্বাভাবিক যে কোনো মানুষের মধ্যেই মানে কিন্তু একটা অন্যরকম ভাবনা তৈরি হবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে সমুদ্রের প্রতি কবিতাটাও কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর সেই পুরীতে সমুদ্র দর্শন করার পর তার মনের মধ্যে যে ভাবনাগুলো এসেছিল সেগুলোকে তিনি লিপিবদ্ধ করছেন। আর এই কবিতাটাকে তিনি মানে শুধু সেই রোমান্টিক কবিতার মধ্যে রাখেননি, এখানে যেন একটা পৃথিবীর সঙ্গে বা সমুদ্রের সঙ্গে বসুন্ধরার সঙ্গে তার যেন একটা নারীর টান রয়েছে। আর তার ফলে তিনি এইগুলোর সঙ্গে, সমুদ্রের সঙ্গে বসুন্ধরার সঙ্গে যেন একটা আত্মিক সম্পর্কই গড়ে তুলেছেন। বসুন্ধরাকে তিনি তো জননী রূপেই কল্পনা করেছেন, এখানে সমুদ্রকে তিনি কল্পনা করছেন বসুন্ধরার জননী রূপে। বুঝতে পারছো? বসুন্ধরারই যদি তোমার জননী হয় তাহলে কেমন হবে সম্পর্কটা, বুঝতে পারছো তো? তো কবিতাটা ওভাবেই শুরু হচ্ছে, সম্পর্কটা দিয়েই কিন্তু শুরু হচ্ছে। পুরীতে সমুদ্র দেখিয়া, হে আদি জননী সিন্ধু। তাহলে সিন্ধুকে তিনি কি বললেন, আদি জননী। বসুন্ধরা সন্তান তোমার। পৃথিবীতে কত ভাগ জল কত ভাগ স্থল, এটা তো ছোটবেলা থেকেই পড়ে আসছি। হ্যাঁ, হ্যাঁ। তো আহ, জলের মানে জলের ইয়েটা তোমার ভাগটা হচ্ছে বেশি। কে কাকে বেষ্টন করে আছে, পৃথিবী সমুদ্রকে না সমুদ্র পৃথিবীকে? কে কাকে বেষ্টন করে রেখেছে? সমুদ্র পৃথিবীকে বেষ্টন করে রেখেছে। কবে থেকে? জীবের জন্মের আগে থেকে, না মানুষের জন্মের আগে থেকে। পৃথিবীর আমরা যদি সায়েন্টিফিক্যালি দেখি তাহলে তো এক সময় সেই কি বলবো, একটা আগুনের পিণ্ড ছিল, বাষ্পীভূত হতে হতে জল সৃষ্টি হয়েছে, তখনও জীবের অস্তিত্ব হয় আসেনি বা এরকম বিষয়। তারপর দেখতে পাচ্ছি যে পৃথিবীকে সেই কি বলে সমুদ্র চারদিক থেকে কিন্তু বেষ্টন করে রেখেছে। তাহলে এখানে বসুন্ধরাকে সেই কন্যা আর সমুদ্রকে তার মাতা রূপে কল্পনা করা হচ্ছে। তাহলে মা যেমন শিশুকে বেষ্টন করে থাকে, সেই রকম যেন বসুন্ধরাকে সমুদ্র বেষ্টন করে আছে। বুঝতে পারলে? তাহলে এভাবেই সম্পর্কটা তৈরি করছেন রবীন্দ্রনাথ ঠাকুর প্রথমে। হে আদি জননী সিন্ধু, বসুন্ধরা সন্তান তোমার, একমাত্র কন্যা তব কোলে, তাই তন্দ্রা নাহি আর চক্ষে তব। তাই বক্ষজুড়েই সদা শঙ্কা, সদা আশা, সদা আন্দোলন, তাই উঠে বেদ মন্ত্র সম ভাষা, নিরন্তন প্রশান্ত অম্বরে মহেন্দ্র মন্দির পানে, অন্তরের অন্তর প্রার্থনা নিয়ত মঙ্গল গানে ধ্বনিত করিয়া দিশি দিশি, তাই ঘুমন্ত পৃথ্বীরে অসংখ্য চুম্বন করো, আলিঙ্গনে সর্ব অঙ্গ ঘিরে তরঙ্গ বন্ধনে বাঁধি, নীলাম্বর অঞ্চলে তোমার সযত্নে বেষ্টিয়া ধরি সন্তপূর্ণে, দেহখানি তার সুকোমল সুকৌশলে। একটা শিশুকে মা যেভাবে আদর করে, তাকে আগলে রাখে, সেই রকমই যুগ যুগ ধরে সমুদ্র বসুন্ধরাকে আগলে রেখেছে। কিভাবে? স্নেহ দিয়ে, তার জল দিয়ে, তার বাহু বেষ্টনে আঁকড়ে রেখেছে তাকে। বুঝতে পারছো? এইভাবেই তিনি বলছেন। অর্থাৎ একদিক থেকে আমরা যদি সায়েন্টিফিক্যালি দেখি সেটাও তো ঠিক, যে পৃথিবীতে যদি জল না থাকতো তাহলে পৃথিবীতে জীবও আসতো না। রবীন্দ্রনাথ ঠাকুর ওখানে যে দাঁড়িয়ে আছেন সেটা কি দাঁড়িয়ে থাকতে পারতেন সমুদ্র যদি না থাকতো? জলভাগটা কিন্তু দরকার। তাহলে সেই সমুদ্র, তাকে আদি জননী বলা হচ্ছে, আদি কাল থেকে আছে। আর বসুন্ধরাকে যেহেতু ঘিরে রেখেছে, তাহলে বসুন্ধরা হচ্ছে আমাদের কাছে মাতা, রবীন্দ্রনাথ ঠাকুরের কাছে বসুন্ধরা মাতা, এবং তার মাতা অর্থাৎ আদি জননী হচ্ছেন সেই সমুদ্র। একটা শিশু
ছোট্ট শিশু, তাকে আগলে রাখার জন্য মা কি করে, মা নিজের ঘুমটাকেও বিসর্জন দেয়, রাত্রিবেলাও সে ঘুমায় না সেই শিশুটাকে, যাতে সে ঠিকভাবে থাকতে পারে। সেরকম যেন এখানে সমুদ্রকে তিনি কল্পনা করছেন আদি জননী রূপে, যে তারও ঘুম নেই বসুন্ধরাকে আগলে রাখার জন্য। কি সুন্দর, মানে সেই ভাবনাতে এনেছেন কিভাবে, সেই কল্পনাতে এনেছেন কিভাবে বিষয়গুলো, বুঝতে পারছো? এ কি সুগম্ভীর স্নেহ খেলা অম্বুনিধি, ছল করি দেখাইয়া মিথ্যা অবহেলা, ধীরে ধীরে পা টিপিয়া পিছু হটি যাও দূরে, যেন ছেড়ে যেতে চাও, আবার আনন্দপূর্ণ সুরে উল্লসে ফিরিয়া আসি, কল্লোলে ঝাঁপায়ে পড়ো বুকে, রাশি রাশি শুভ্র হাস্যে অশ্রু জলে স্নেহ গর্ব সুখে আর্দ্র করি দিয়া যাও ধরিত্রীর নির্মল ললাট আশীর্বাদে। এখানে দেখো কি সুন্দর জায়গাটা দেখানো হয়েছে, একটা শিশুর সঙ্গে কিভাবে মা খেলে। শিশুটাকে যখন দাঁড়াতে শিখলো, তাকে রেখে দিল, একটু পিছনে ছুটে গিয়ে বাচ্চাটাকে দেখালো যে দেখো আমি দূরে চলে যাচ্ছি। দিয়ে বাচ্চাটা হয়তো একটুর জন্য কি মনে হয় মাকে ছেড়ে সে কিভাবে থাকবে, এরকম ভাবনা চিন্তা চলে আসে। আবার মা ছুটে এসে সেই বাচ্চাটাকে জড়িয়ে ধরে। সেই রকমই যেন সমুদ্রও করছে। সমুদ্র সৈকতে গেলে দেখতে পাবে সমুদ্রের জলটা অনেক দূরে চলে যাচ্ছে, আবার সে একটা ঢেউ ভাঙে, আবার সামনে তোমার পায়ের কাছে এসে জলটা লাগবে। তাহলে দেখো কিভাবে অনুষঙ্গগুলো, কিভাবে মানে যে কথাগুলোকে তিনি সাজিয়েছেন, যে মা যেমন তার শিশুকে এইভাবে একবার সে ছেড়ে দূরে চলে যায়, আবার ছুটে এসে আলিঙ্গন করে, এবং সে তাকে স্নেহ দেয়, তাকে চুম্বন করে। সেই রকম যেন এই ধরনী, অর্থাৎ সেই মাটি ভূমিতলটাকেও ছেড়ে চলে যাচ্ছে সমুদ্রের ঢেউ বা জলটা, আবার একটা ঢেউ ভাঙলে আবার চলে আসছে সেই ভূমিতলটাকে স্পর্শ করছে, চুম্বন করছে। এইগুলো লাইন তুলেও কিন্তু প্রশ্ন আসে। দেখো এই যে একই সুন্দর সুগম্ভীর স্নেহ খেলা অম্বুনিধি, অম্বুনিধি বলতে এখানে সেই ইয়েকে বলা হচ্ছে সমুদ্রকে, ছল করি দেখাইয়া মিথ্যা অবহেলা, ধীরে ধীরে পা টিপিয়া পিছু হটি যাও দূরে, যেন ছেড়ে যেতে চাও, আবার আনন্দপূর্ণ সুরে উল্লসে ফিরিয়া আসি, কল্লোলে ঝাঁপায়ে পড়ো বুকে, রাশি রাশি শুভ্র হাস্যে অশ্রু জলে স্নেহ গর্ব সুখে আর্দ্র করে দিয়া যাও ধরিত্রীর নির্মল ললাট আশীর্বাদে। আচ্ছা, এতটাই থাক আজকে। হ্যাঁ, নেক্সটটা পরের ক্লাসে আলোচনা করব। এখান থেকে আলোচনা করব নেক্সট ক্লাসে, তোমাদের 7 পেপারে এই টপিকটা শেষ করব, তারপর অন্য কোনো পেপারের টপিক নিয়ে আলোচনা করব। কবিতা কিন্তু অনেকগুলো আলোচনা হয়েছে, তোমরা একটু নোটসগুলো পড়বে, আর 2-4টা কবিতা মতো বাকি আছে, তাহলে তোমাদের সোনার শ্যামলী দুটো কাব্যগ্রন্থ কিন্তু শেষ হয়ে যাবে। হ্যাঁ বলো। স্যার বলছি যে আপনি একবার সময় করে আমাকে ওই জানুয়ারি মাসের ওই পিডিএফ গুলো একটু পাঠিয়ে দেবেন, হ্যাঁ পরে। আচ্ছা ঠিক আছে, এখন এমনিতেও ব্যস্ত আছি না, এক্সাম আছে বললাম, এই কদিন একটু ঠিক চাপে আছে। আছি। একটা কথা বলে দিই সবাইকে, দেখো নোটস রাখার দায়িত্ব তোমাদের, ঠিক আছে? এগুলো তোমরা রাখবে, আমাকে কেউ কোনোদিন আর বলো না যে স্যার আমার নোট সব ডিলিট হয়ে গেছে, ক্লাসে প্রথম দিনেও বলেছিলাম আমি। এগুলো রাখার দায়িত্ব তোমাদের। আমার কাছে একসঙ্গে পাঠাতে অসুবিধা হয়, আর পিডিএফ একসঙ্গে আমি পাঠাতেও চাই না, খুব চাপ হলে পাঠাই, নইলে পাঠাতে কিন্তু চাই না আমি, তার জন্য এগুলো রাখার দায়িত্ব তোমাদের। আর এগুলো শেয়ারেবল নয়, কেউ কাউকে পাঠাবে না, এটা প্রথম থেকেই বলছি, ঠিক আছে? কারণ গ্র্যাজুয়েশনের ব্যাচে থার্ড ইয়ার একটা স্টুডেন্ট করেছিল, আমি যেদিন জানলাম তাকে ব্লক করে দিলাম, তাকে জিজ্ঞাসা করলাম অবশ্য আমি, যে কেন তুমি শেয়ার করছো নোটগুলো, বলছে আপনার কাছে তো টাকা দিয়ে কিনছি। মানে কথা দেখো কীরকম, আপনার কাছে তো টাকা দিয়ে কিনছি। আমি বললাম তোমার দায়িত্ব নিয়েছি, আমি তোমাকে পড়ানোর দায়িত্ব নিয়েছি, আর পিডিএফটা তোমাকে পার্সোনালি দেওয়া হচ্ছে, তুমি শেয়ার কেন করবে? তুমি বিক্রি করে টাকা ইনকাম করছো, এটা কী রকম কথা? আমার কাছে তুমি কি ব্যবসার জন্য কিছু, আমি কি দোকান, সেই হোলসেলার দোকান কিছু বিক্রি করলাম, তুমি গিয়ে ওগুলো বিক্রি করবে বেশি দামে? এটা তো নয়। এই শর্তে ক্লাস করাই না, তাহলে তো আমি তো যাকে তাকে ক্লাসে নিয়ে নিতাম, সবাইকে তো ক্লাসে নিই না। এরকম কিছু কিছু স্টুডেন্ট তাকে, ভাবো কীরকম কথা থাকে, যে স্যার আপনার কাছে তো টাকা দিয়ে পড়ছি। যাই হোক, ভালো লাগে না এইসব শুনতে। তোমরা নোটসগুলো দেখো, নিজেদের দায়িত্ব, তোমাদেরকে এগুলো পড়তে হবে, পরীক্ষায় ফার্স্ট ক্লাস তুলতে হবে, তো তার জন্য এগুলো গুরুত্ব দিয়ে রাখতে হবে। দেখো তোমাদের ব্যাচেই 70% হাইয়েস্ট উঠেছে, তো কিভাবে উঠেছে বুঝতে পারছো? যে যে পেয়েছে, বিদিশা পেয়েছে, তো সে নিশ্চয়ই পড়েছে, সময় দিয়েছে, নোটগুলোকে সাজিয়ে গুছিয়ে রেখেছে, এবং নিজেও সময় করে বই পড়েছে, নোটস পড়েছে, ক্লাস করেছে। যারা এই সবগুলোই করবে, বই পড়বে, নোটস পড়বে এবং ক্লাসও করবে এবং নিজে সময় একটু দেবে,
এটার জন্য যে অতিরিক্ত প্রচুর সময় দিত সেটাও না যে তোমাকে প্রতিদিন 2 ঘন্টা 3 ঘন্টা পড়তে হবে। তোমার যদি 1 ঘন্টাও দিনে সময় দিতে পারো তাতেও ফার্স্ট ক্লাস হবে। তবে ওই 1 ঘন্টাটা মন দিয়ে পড়তে হবে। এই যে ক্লাসটা যখন শুনলে, এটা তোমাদের কাজেই লাগবে। তুমি যদি নোটটাও না পড়ো না, তো এখন যদি তোমার কবিতা আসে যেগুলো আলোচনা করলাম, সেগুলো লাইনও লিখতে পারবে, বাঁশিওয়ালাটা যেরকম আলোচনা করলাম। তো যাই হোক, পড়ো, নোটগুলো ঠিক করে রাখবে, ঠিক আছে? শেষের সময় এরকম না হয় যে সব নোট হারিয়ে গেছে, তোমার পরীক্ষায় দিতে পারবে না নোটগুলো, এরকম করো না, ঠিক আছে? ঠিক আছে, আজকে রাখি তবে। গুড নাইট সবাইকে। গুড নাইট।